আমি এক উপন্যাস পাঠিকা, লেখিকা ডায়না ইমরোজ লাকির কলমে লেখা এলিজা গল্পটির পর্ব 15। চলো শোনা যাক। আজকের রাতটা যেন কাটছেই না, বিভোর হয়ে আছে। নিজের অজান্তেই চোখের কোণ থেকে গড়িয়ে পানি পড়ছে। 3 বছর আগে যেদিন যখন সায়ান প্রথমবার এই কলেজে চাকরির জন্য পরীক্ষা দিতে আসে, সেদিন থেকেই যে তাকে ভালোবেসে ফেলেছিলাম। তার অপরূপ দৃষ্টিতে যেন ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলাম। তাকে পাওয়ার আশায় যে কতজনকে প্রত্যাখ্যান করলাম তার কোনো হিসাব নেই। বাবা প্রতিবারই ছেলে দেখলে কোনো না কোনো বাহানায় না করে দিতাম। যার জন্য এতজনকে অবহেলা করলাম, সে কি কোনোদিন বুঝবে আমাকে? নাকি অপ্রকাশিত একতরফা ভালোবাসা নিয়ে সারা জীবন কাটাতে হবে? এইসব ভাবতেই মীরার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে। তুলি, মীরার বাড়ির কাজের লোক, হঠাৎ বলল, আপা, নিচে একজন আপনারে ডাকছে। মীরা চোখের পানি মুছে ফেলল। মীরা, এত রাতে কে? তুলি, জানি না, বলছে আপনাকে ডেকে দিতে। ছাদ থেকে নিচে দেখতে সায়ানকে দেখতে পেল। দৌড়াতে দৌড়াতে নিচে চলে আসে। মীরা, স্যার, আপনি এখানে? সায়ান, এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য মাফ চাইছি। মীরা, ভেতরে আসুন। সায়ান, না, বাড়ি ফিরব। মীরা, কি বলেন, হঠাৎ বাড়িতে ফিরবেন? সায়ান বলল, হ্যাঁ, 2 দিন ধরে মনের ভেতর কু গাইছে। ভাবলাম বাড়ির থেকে ঘুরে আসি। একটা কাগজ মীরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আমার ছুটির আবেদন, অধ্যক্ষকে দিয়ে দিবেন। সায়ান দ্রুত পায়ে পদত্যাগ করতেই মীরা পেছন থেকে বলল, আমাদের আবার কবে দেখা হবে? সায়ান থমকে গিয়ে বলল, ভাগ্যে থাকলে শীঘ্রই, না হয় কোনোদিন নয়, বলে চলে যায়। সায়ানের পথ শেষ না হওয়া পর্যন্ত মীরা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সায়ানের বাম হাতে বেলি ফুলের তোড়াটা। কি অদ্ভুত, কি হলো হঠাৎ? এত রাতেই বা কেন ফিরছে? হয়তো মা বাবার কিছু হয়েছে, তাই এত রাতেই ফিরছে। তিলকনগর। অপূর্ব, কথা বলছিস না কেন? এখানে এত রাতে কি করছিস? সূর্য বলল, দেখতে পাচ্ছিস না কি করছি? কথা বলছি তার সাথে। অপূর্ব, তুই এনাকে চিনিস? সূর্য, না, তবে সাদিকের কাছে আজ শুনলাম তুই নাকি মৌলভীর জন্য হতাশায় পড়ছিস, তার জন্যই তোর রাগ হলো। তুই কাউকে নিয়ে চিন্তায় থাকবি আর আমি চুপচাপ দেখব, তাই ছুটে চলে আসলাম তার কাছে। অপূর্ব মৌলভীর দিকে দৃষ্টি স্থাপন করে বলল, আপনি তখন স্বীকার করলেন না কেন যে আপনি গতকাল ঢাকায় ছিলেন? মৌলভী বলল, তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি এই তিলকনগর ছাইড়া কোথাও যাই না। অপূর্ব, উনি দেখতে হুবহু আপনার মতো, আর আপনি বলছেন ওটা আপনি ছিলেন না? মৌলভী, ও আচ্ছা, মনে পড়েছে, তাহলে তোমাদের আমার যমজ ভাইয়ের সাথে দেখা হয়েছে। অপূর্ব অবাক হয়ে যায়। যমজ ভাই মানে? ওর নাম গুঞ্জন। গুঞ্জন? সূর্য, উনি এটাই বলছেন এতক্ষণ থেকে। অপূর্ব, তুই আজকে সারাদিন কোথায় ছিলিস? সূর্য কপাল চুলকাতে চুলকাতে বলল, ফ্যাক্টরিতে আজকে কাজের চাপ অনেকখানি, সেখানেই ছিলাম। তোর সাথে মৌলভীর তর্ক বিতর্ক হয়, সেটা শুনেই এখানে চলে আসি। অপূর্ব, এই নদীর পারে কেন? সূর্য অস্থির হয়ে বলল, তুই প্রশ্ন করা বন্ধ করবি? ওদিকে এলিজা অপেক্ষা করছে, তুই ওর কাছে যা, আমি এনার সাথে কথা বলে আসছি। অপূর্ব, তুই কি করবি? আমাদের সাথে চল, একা কোথাও যাওয়ার দরকার নেই। মৌলভী সাহেব আপনার যমজ ভাইকে নিয়ে আমার সাথে দেখা করবেন আগামীকাল, নয়তো, বলেই অপূর্ব সূর্যকে নিয়ে সামনে এগোতে থাকে। কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নেই, সব কিছুই যেন গুলিয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? ভাবতে থাকে অপূর্ব। মৌলভীর বাড়ি যেদিক, সেদিক থেকেই তিলকনগর আসার রাস্তা। মৌলভী ইউনুস দোয়া পড়ছে, আয়াতুল কুরসি পড়ছে। দৌড়াতে দৌড়াতে একবার মাটিতে পড়ে যায়। চারিদিকে তাকায়, কারো পথ চেয়ে যেন সাহায্য চাইছে। খুব ছটপট করছে মৌলভী। রাত ঠিক শেষ অংশ। মৌলভী দৌড়াতে দৌড়াতে সামনে পড়ে যায় সায়ান। থমকে দাঁড়ায় সায়ান। গাড়ি ভাড়া করে সায়ান ঢাকা থেকে এসেছে। সায়ান হঠাৎ মৌলভী সাহেবকে দেখে ভয়ে কাতর হয়ে যায়। সায়ানের হাতেও সময় কম, বাড়ি ফেরার তাড়া। সায়ান বলল, চাচা, আপনি এত রাতে? কি হয়েছে, হাঁপাচ্ছেন কেন? মৌলভী কাঁপা কণ্ঠে বলল, সায়ান বাবা, তোরে কিছু কইবার চাই।
যা সবার জানা দরকার। সায়ান, চাচা আপনি বাড়ি চলেন, আমার হাতে সময় কম। মৌলভী বলল, না, ওদিকে যাইব না, আমার হাতে সময় নেই, কাল কথা হবে। সায়ানের মন মেজাজ এমনিতেই ভালো না, মৌলভীকে এড়িয়ে চলে যায় সায়ান। সকাল 6টা, জয়তুন নামাজ পড়ে, তবে বিনা আওয়াজে। আজ আজান কেন দিল না মৌলভী সাহেব জানি না। হঠাৎই শুনতে পাই চারিদিকে লোকজনের আহাজারি, কান্নার জোয়ার বইছে। আয় হায়, এ কি হইল, এ কি হইল বলেই মহিলারা মাথা থাবড়াচ্ছে আর দৌড়ে কোথা যাচ্ছে। একজনকে দাঁড় করিয়ে জয়তুন জিজ্ঞাসা করল, কি হয়েছে, সবাই কই যান? একজন মহিলা বলে উঠল, সর্বনাশ হয়ে গেছে, মৌলভী সাহেব রে কারা খুন করেছে।